ধর্ষক এবং নিপীড়কদেরকেই আমরা আগের যে ফেসিবাদী সরকারের যে আচরণ দেখেছি সেটার পুনরাবৃত্তি এখানে আমরা দেখছি এবং সেটা আরো ভয়াবহ আকারে আসছে। যিনি মন্ত্রী হন, উপদেষ্টা হন, তার কিন্তু ব্যর্থতার দায়। এতগুলো মানুষ, এগুলো নারী মানুষ যে মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, উনি তো ব্যাপকভাবে ব্যর্থ। এই কারণে এই লজ্জায় তো ওনার পদত্যাগ করা দরকার ছিল। প্রথমত হচ্ছে এই যে অব্যাহত ধর্ষণ, খুন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি, সেই অবনতির ফলে কিন্তু আজকে শুধু নারীরা অনিরাপদ ব্যাপারটা এরকম না, আমাদের সমগ্র দেশের মানুষই একটা অনিরাপদ বোধের মধ্যে আছে। আসলে গণ অভ্যুত্থানে আমরা তো খুব সিরিয়াসলি অংশগ্রহণ করেছি। আপনারা একটু মনে করলে দেখতে পারবেন যে গণ অভ্যুত্থানের দিনগুলোতে কোনো মেয়েদের কোনো হ্যারাসমেন্টের শিকার হয়নি, কোনো নিপীড়ন হয়নি। সেই সময় লক্ষ লক্ষ মানুষ একসাথে গণ অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম। সেই সময় আমরা এতটা নিরাপদ বোধ, এতটা নিরাপত্তা বলয় আর কোথাও তৈরি হয়নি। এমনকি আমি এই সরকারকে খুব স্পষ্টভাবে বলতে চাই, এই সরকারকে মনে করায় দিতে চাই, ঠিক গণ অভ্যুত্থানের পরবর্তী 3 দিন বা 4 দিন সরকার ছিল না, সেই সময়টাও বাংলাদেশে কোনো ধরনের নৃশংসতা যেভাবে ঘটার পরবর্তীতে সরকার আসার পরে যেভাবে ঘটছে সেভাবে ঘটে নাই। তাহলে যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন সেই প্রশ্নটা আমারও সরকারকে, যে স্পষ্টভাবে যে গণ অভ্যুত্থানে নারীরা অংশগ্রহণ করেছে, নারীরা জীবন দিয়েছে, চ্যালেঞ্জ করেছে, পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, জেল খেটেছে, আজকে এই নারীরা অনিরাপদ কেন? শুধু মানে মাগুরার শিশু, এটা তো একটা নৃশংস ঘটনা, এটা মানাই যাচ্ছে না কোনোভাবে। এছাড়াও আরও অসংখ্য শিশু, নারী, আপনি তো একটা বললেন 1740টি ঘটনা ঘটেছে এর মধ্যে। এই ভয়াবহ ঘটনা কিভাবে ঘটলো? তার মানে হচ্ছে সরকারকে প্রথমে এসে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারীদের বিষয়টা যেভাবে নিশ্চিত করা দরকার ছিল সেই জায়গায় তারা মোটেও খেয়াল করেননি। উপরন্তু আমরা দেখলাম কতগুলো মব বা মবতন্ত্র এই জায়গাগুলোকে উৎসাহিত করেছে। এখন আমি সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা স্পষ্ট প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আমার দিক থেকে। আজকে যখন একজন নিপীড়ক ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে গণ অভ্যুত্থানে নারীরা সর্বোচ্চ, মেয়েরা সর্বোচ্চ ছাত্রীরা নেমে এসেছিল, সেইখানে যখন একটা নিপীড়নের ঘটনা ঘটে, সেই নিপীড়ককে রাতে থানায় যখন রাখা হয়, একটা মব কিভাবে সেখানে তৈরি হয়ে যায়? যারা মব তৈরি করেছে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত কেন গভর্নমেন্ট গ্রেপ্তার করলো না? তাহলে এই মবকারীকে উৎসাহিত হবে না যখন গ্রেপ্তার করলো না? পরবর্তীতে যারা হচ্ছে তাকে জামিনে এনে মালা দিয়ে বরণ করে সেটাকে আরো বেশি উৎসাহিত করলো, তাতে কি উৎসাহিত হয়, কি প্রমাণিত হয় দেশে? আজকে শুনলাম মোহাম্মদপুরের ঘটনায় রিঙ্কু সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে তাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা আমরা জানি না। আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাই, আসলে কাকে উৎসাহিত, কাকে কি উৎসাহিত করা হচ্ছে এর মাধ্যমে? এর মাধ্যমে টোটালি আমি যে জিনিসটা বলতে চাই যে মবতন্ত্র এবং এই যে একের পর এক নারী নৃশংসতভাবে নারীদেরকে এই যে মানে সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষকদেরকে গ্রেপ্তার না করে, মানে আমি তো বলতে চাই যে প্রথমে তাদের দায়িত্ব ছিল এই যে মবতন্ত্রের সাথে জড়িত পুরো এই জায়গাগুলোকে গ্রেপ্তার করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা, প্লাস এই যে ধর্ষকদেরকে সুস্পষ্টভাবে, এটা কি খুব কঠিন ব্যাপার ছিল? খুব কঠিন ব্যাপার ছিল না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী টোটালি এটা করতে ব্যর্থ হয়েছেন এবং তার পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী এই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে। ফলে টোটালি হচ্ছে ধর্ষক এবং নিপীড়কদেরকেই আমরা আগের যে ফেসিবাদী সরকারের যে আচরণ দেখেছি সেটার পুনরাবৃত্তি এখানে আমরা দেখছি এবং সেটা আরো ভয়াবহ আকারে আসছে। সেটা আমরা দেখতে চাই না। আসলে এটাকে কি বিচ্ছিন্ন ঘটনা বলবেন না এটাকে রাজনৈতিক কোনো সমীকরণের কথা বলবেন? বিচ্ছিন্ন ঘটনা করব, নারীর উপরে নিপীড়ন বা ধর্ষণের ঘটনা, এটা রাজনৈতিক চিন্তার বাইরে তো কোনো ঘটনাই নয়। যে রাষ্ট্রটা এবং রাষ্ট্র কাঠামো এবং সরকার খুবই পুরুষতান্ত্রিক হয় এবং পুঁজিবাদী পুরুষতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু একটু উন্নত পুঁজিবাদী জায়গাগুলোতে কিন্তু এইগুলোর বিরুদ্ধে প্রবল একটা প্রতিরোধ গড়ে ওঠে। আমাদের দেশেও প্রতিরোধ আছে, কিন্তু ধর্ষণ বিরোধী আপনি মামলাগুলো দেখেন না। আমি নিজে একটা বাচ্চা ধর্ষণের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেটা সাক্ষী ছিলাম। দীর্ঘদিন সেই মামলা চলেছে এবং সেই যে ধর্ষণের সাথে জড়িত তাকে গ্রেপ্তার করিয়েছিলাম, কিন্তু মামলাগুলোর ফয়সালা, ধর্ষকরা কোনো ধরনের শাস্তি সেখানে পাচ্ছে না। প্রতিমন্ত্রী পদত্যাগ করার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে না, কিন্তু দেখেন পৃথিবীতে অনেক নজির আছে, ব্যর্থ হয়ে যাওয়ার পরে পদত্যাগ নিজে থেকে করতে হয়। পৃথিবীর যে কোনো সংবেদনশীল মানুষ যিনি মন্ত্রী হন, উপদেষ্টা হন, তার কিন্তু ব্যর্থতার দায়। এতগুলো মানুষ, এগুলো নারী মানুষ যে মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, উনি তো ব্যাপকভাবে ব্যর্থ। এই কারণে এই লজ্জায় তো ওনার পদত্যাগ করা দরকার ছিল আমি মনে করি আর কি। কিন্তু এটা হয়ে গেলেই যে এটা সমাধান হয়ে যাবে এটা আমি মনে করি না। কারণ আপনি দেখেন উপদেষ্টার মধ্যে অনেকেই আমাদের খুবই ক্লোজ ছিলেন এবং অভ্যুত্থানের সময় যখন আমরা আন্দোলন করেছি আমাদের সাথে আন্দোলনেও অনেকেই কেউ বেশ ভালোভাবেই আমাদের সাথে মাঠে ছিলেন।
এখন সেই উপদেষ্টাদের মধ্যেও তো অনেকে নারী আছেন, তারাও তো কোনো বক্তব্য খুব শক্তভাবে একটা বক্তব্য দিয়ে এখানে দাঁড়াচ্ছে না। সরকারে থাকলেই যে কোনো শক্ত পজিশন নেওয়া যাবে না, সরকারের ভিতরে বলা যাবে না যে এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তো এখানে তো আরও স্পষ্টভাবে বলা যাবে ভাই এখানে গণ অভ্যুত্থান আছে, এটা গণ অভ্যুত্থানের ন্যায্যতা আছে, নারীদের অসংখ্য অংশগ্রহণ আছে, তাদের এই দাবিটা আছে, আপনাদের এটা শুনতে হবে, না শুনলে তো আমাকে ওপেন সেটার বিরুদ্ধে বলতে হবে। সেই পজিশন তো সেই উপদেষ্টারা নিতে পারতেন, তারাও নিচ্ছেন না। ফলে সরকার ব্যবস্থাটাই মানে আমি বলবো যে এই ধরনের একটা পুঁজিবাদী স্ট্রাকচারে যেই সরকারে আসুক সেই আসলে এই স্ট্রাকচারের মধ্যে পড়েও একই রকম আচরণ করবে। কিন্তু আমাদের আন্দোলনের যে চাপটা আছে, আগেও আমরা দেখেছি আন্দোলনের চাপে আমাদের দাবি আদায় হচ্ছে, যেহেতু আমাদের আন্দোলন করেই দাবি আদায় করতে হয়, এইবারও সেই চাপটা আছে। আরেকটা বিষয় আমি বলবো যে এখনো সময় আছে, এই সরকারকে বলবো তার এই গণঅভ্যুত্থানের মানে ন্যায্যতার জায়গা থেকেই, তার গণঅভ্যুত্থানের জায়গা থেকেই তো তারা বসেছে ক্ষমতায়, তাদের এখনো উচিত হচ্ছে আইন শৃঙ্খলার জায়গাটা সিরিয়াসলি দেখা। শুধুমাত্র নারীদের ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে এই জায়গা থেকে না, তো সমগ্র আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এইভাবে ধসে গেছে যে সারা দেশের মানুষ একটা অনিরাপদ বোধ করছে, আশঙ্কার মধ্যে আছে। সেই আশঙ্কা দূর করা তো তার দায়িত্বের মধ্যে পড়ে। আমি তো স্পষ্টভাবে বলতে পারবো যে কি কি পদক্ষেপ নিলে এই আশঙ্কা দূর হয়ে যাবে।